সম্পাদক সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী। জনাব সালাউদ্দিন শোয়েব চৌধুরী, রাষ্ট্রপতির পদত্যাগ অবশেষে হলো। কিন্তু নানান ধরনের গুঞ্জন গত কয়েকদিন ধরে এগুলো শোনা যাচ্ছিল। আপনি নিজেও আপনার ফেসবুক পোস্টে জানিয়েছিলেন যে শুক্রবার বিকালেই তিনি পদত্যাগ করছেন এবং সেটি হয়েছে। আহ এরপরে কি? এবং প্রশ্ন হচ্ছে যে আপনি কি এর মধ্যে বিশেষ কোনো নাটকীয়তা দেখতে পাচ্ছেন কিনা? অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আপনিই বলেছেন অবশেষে। তার মানে অনেকেই সন্দিহান ছিলেন যে রাষ্ট্রপতি আদতেই পদত্যাগ করবেন কিনা বা আজকে করবেন কিনা। তো আমি দুপুরের পর, মানে জুমার নামাজের পর যখন জানতে পারলাম যে রাষ্ট্রপতি পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন, তার আরো 1 ঘন্টা পর বিএনপির মহাসচিব হুম, হুম। তিনি বললেন যে এটা গুজবে কান না দিতে। বিএনপির পক্ষ থেকে অস্বীকার করা হলো। তবে আমার মতো সাধারণ মানুষ, আমরা আমরা যদি জানতে পারি স্বাক্ষর হয়েছে, ওনারা জানেন না, এটা তো সম্ভব না। তাহলে ওনারা কিছু একটা লুকাচ্ছেন। কি লুকাচ্ছেন? কেন লুকাচ্ছেন? মানে রাষ্ট্রপতি যে চলে যাবেন, একটি নির্বাচিত সরকার আসলে সব সবাই জানতাম। এর স্বয়ং মোহাম্মদ শাহাবুদ্দিনও বলেছেন। হুম। সেখানে উনি আজকে পদত্যাগ করলেন, পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছেন যখন, তখনও সরকারের পক্ষ থেকে বলা হয়েছে গুজব। এটা কি কারণ? কারণটা একটা কিছু আছে। আমরা যে শুনেছি বা শুনছি যে টেলিফোন কাণ্ডের ঘটনা ফলশ্রুতিতে এই পদত্যাগ, আসলে টেলিফোন কাণ্ড হয়তো একটা কারণ, অন্য কোনো কারণ আছে। কারণ রাষ্ট্রপতির যে পদটা, আপনিও জানেন, রাষ্ট্রপতি কিন্তু 3 বাহিনীর প্রধান, সর্বাধিনায়ক, সরি, উনি সর্বাধিনায়ক সশস্ত্র বাহিনীর। তো সর্বাধিনায়ক হিসেবে উনি কিন্তু যে কোনো কাউকে স্যাক করতে পারেন, যে কোনো কাউকে অবসরে পাঠাতে পারেন, যে কোনো কাউকে যা ইচ্ছা করতে পারেন। এই ক্ষমতা ওনার আছে। আব্দুর রহমান সশস্ত্র সাহেব, বাহিনীর ক্ষেত্রে। আব্দুর রহমান বিশেষ সাহেব তো নাসিম সাহেবকে স্যাক করেছিলেন। হুম, হুম। অন্যদিকে অন্যদিকে রাষ্ট্রপতির আরেকটা ক্ষমতা আছে, জরুরি অবস্থা ঘোষণা। হুম। কিন্তু এই ক্ষেত্রে সবাই বলে যে রাষ্ট্রপতি পারবেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিলেন। বাট আমরা 2024-এর 5 আগস্ট কি দেখেছি? এই রাষ্ট্রপতি তো বলেছিলেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, হুম, হুম। নতুন সরকার গঠিত হবে। উনি বলেছেন জাতির সামনে। উম, তার অনেক পরে উনি বললেন যে পদত্যাগ পত্র উনি দেখেননি। তো এই রাষ্ট্রপতি যদি জাতিকে ভাষণ দিয়ে বলতেন যে প্রধানমন্ত্রী তাকে অনুরোধ করায়, তিনি সংসদ ভেঙে দিয়েছেন, তখন তো এটা আমরা বিশ্বাসই করতাম, যেটা 2024-এও করেছিলাম। আর এটা যদি যখন উনি সংসদ ভেঙে দিয়েছেন, ঘোষণা দিয়ে দিবেন, সেই মুহূর্ত থেকে প্রধানমন্ত্রী কিন্তু আর ক্ষমতায় নাই। তখন প্রধানমন্ত্রী কিছু করারও থাকবে না। করতে পারতো যদি বাকি রাষ্ট্রযন্ত্র, আমি বাকি রাষ্ট্রযন্ত্র বলতে কি বোঝাচ্ছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, জি। সশস্ত্র বাহিনী, তারা যদি পক্ষে থাকে তাহলে। তো এখন বাংলাদেশের মানুষ, মানে বিএনপির লোকেরা, বিশেষ করে জামাত ঘরানার লোকেরা, তারা কিন্তু এই সাংবিধানিক 2টি শীর্ষ পদের দিকে আঙুল তুলে বারবার। একজন এই যে বিদায়ী রাষ্ট্রপতি যিনি চলে গেছেন, সাবেক রাষ্ট্রপতি এখন বলতে পারি, আরেকজন কিন্তু সেনাপ্রধান। তারা কিন্তু এই দুইজনের দিকে আঙুল তুলে এবং বলে এরা হাসিনার লোক। তো কাজেই এই যদি যে আতঙ্কটা তাদের মধ্যে, ভয়, এরা দুজন শেখ হাসিনার লোক, শেখ হাসিনা ঘোষণা দিয়ে এসছেন আসবেন, এবং উনি যে আসবেন এটা ওনারা নিশ্চিত ভাবেই জানেন। সেই সময়ে যদি রাষ্ট্রপতি হঠাৎ করে জরুরি অবস্থা ঘোষণা করে দেন, সংসদ ভেঙে দেন, তখন তো সবকিছু ওনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আর জরুরি অবস্থা ঘোষণা করার পর যদি আরো কিছু হয়ে যায়, সংবিধান স্থগিতের মতো ঘটনাও যদি ঘটে, তাহলে তো সবকিছুই বিপদ। আমার মনে হয় যে এটাই অনেক বড় কারণ, যার জন্য ফখরুল ইসলাম আলমগীর সাহেব অস্বীকার করেছেন যে না, এটা গুজব, সাক্ষ্য, এটা কোনো পদত্যাগ হয়নি, কেউ বলেনি। সেটা করলেও বা কি সমস্যা ছিল? যে হ্যাঁ, উনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে আমরা শুনেছি। যেহেতু শুক্রবার দুপুরের দিকে তিনি কথা বলেছেন, তো ওটা বললেও বা সমস্যা কি ছিল? দেখুন, আমি একটা যদি এইভাবে কথা বলি, ওই যে বাংলায় একটা প্রবাদ আছে, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। ওনাদের মনে তো জানে ওনারা আসলে কি হচ্ছে। রাষ্ট্রপতি যে অসুস্থ হয়ে যাননি হঠাৎ করে,
এটা তো আর সবাই জানে। উনি আজকেই হুম। অসুস্থ হয়ে গেছেন, আজকেই পদত্যাগ করেছেন। গতকালকেও উনি সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন। এই যে জিনিসগুলা ওনারা তো জানে, জানে বলেই ওনারা অস্বীকার করছে আমি ঠিক জানি না। মানে যখন জানি না বললো তখন জাতিকে বুঝিয়ে দিল যে এটা সেফ পদত্যাগ না, এটার পিছনে অন্য ঘটনা আছে, যেটা এখন আমরা এজিউম করব। এজিউমের কারণটা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, বিশেষ করে যিনি দলের মহাসচিব, তিনি যখন বলেছেন, মানে অন্য জুনিয়র মন্ত্রী বা আর কেউ বললে হয়তো বলতেন যে এটা কথার কথা, কিন্তু যিনি এই দলের ক্ষমতাসীন দলের মহাসচিব বলেছেন, তার মানে এটার পিছনে অন্য একটি রহস্য আছে। এবং সেই রহস্যটা টেলিফোন কথোপকথন, এটা যতটা না বাস্তবসম্মত বা যে যতটা না কারণ, তার চেয়ে বড় কারণ হলো যে ভয়, যে যেহেতু শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন আসবেন, এখন এই রাষ্ট্রপতি যখন তখন জরুরি অবস্থা ঘোষণা করে দিতে পারে, সংসদ ভেঙে দিতে পারে। এই যে ভয়গুলো, সেই ভয় থেকেই আসলে এই পদত্যাগের ঘটনাটা ঘটেছে। আহ, আপনি বলছেন যে সংসদ ভেঙে দিতে পারতেন। আহ, এটা আপনার এক ধরনের কি বলা যেত, আপনার পারসেপশন যে হয়তো এরকম করতে পারতেন, বা হয়তো তার অ্যাজাম্পশন। সম্ভাবনাও অ্যাজাম্পশন, ছিল। হ্যাঁ। আমি সে বিষয়ে প্রশ্ন পরে আসছি। আমার প্রশ্ন যেটি, মানে আমি গত 2 দিন ধরে ভাবছি, এবং আপনি নিজেও যখন বললেন পার্সোনালি বা আপনার ফেসবুক পোস্টে জানালেন যে শুক্রবার দুপুরের মধ্যে বা বিকালে তিনি পদত্যাগ করবেন, আমি যেটা ভাবছি যে শুক্রবারে কেন তাকে পদত্যাগ করতে হলো? এই পদত্যাগটা তো রোববারও করতে পারতেন। এবং যেখানে স্পিকার দেশে বাইরে ছিলেন ট্রিটমেন্টের জন্য, তাকেও সরকারের বিশেষ নির্দেশনায় 2 দিন আগে ফিরিয়ে আনা হলো দেশে, যাতে তার কাছে পদত্যাগ পত্রটা দেওয়া যেতে পারে। কেন, কেন এই তাড়াহুড়া? কেন এই বিশেষ ব্যবস্থা যে শুক্রবারের মধ্যেই পদত্যাগটি করতে হবে? রাষ্ট্র রাষ্ট্রপতিকে মঙ্গলবার দিন বিকালের পর জানানো হয়েছে উনি পদত্যাগ করতে হবে, এবং সেটা শুক্রবারেই করতে হবে, পারলে বৃহস্পতিবারই করতে হবে। আমি আপনাকে এটা জানাচ্ছি একদম সুস্পষ্ট ভাবে। হুম। এবং যেহেতু স্পিকার ছিলেন না, স্পিকারকে তাড়াহুড়ো করে নিয়ে আসা হয়েছে ব্যাংকক থেকে, এবং এই রাষ্ট্রপতিকে আর ওনারা নিরাপদ মনে করছিলেন না। এবং আমি যেটা এখন এজিউম করছি, এখন এটা এজিউম, যে এইভাবে একটি নাটকীয় পদত্যাগ এবং অস্বীকার এবং পদত্যাগ, এরপর আরো কিছু ঘটতে যাচ্ছে। হয়তো এই রাষ্ট্রপতিকে গৃহবন্দী করা হতে পারে। এই রাষ্ট্রপতির সম্পর্কে অনেক রকম অভিযোগ, উনি রাষ্ট্রপতির দায়িত্বে থাকার আগে যা কিছু ছিল আমরা শুনেছি, সেটা নিয়ে তদন্ত হতে পারে। মানে এখন এটা, এই উনি যে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি এখন একজন আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের একজন অত্যন্ত বলিষ্ঠ বা প্রমিনেন্ট নেতা, এটা তো বাস্তবতা। এবং উনি এই যে টেলিফোন যদি করে থাকেন আহ, সাবেক প্রধানমন্ত্রীকে, তাহলে নিশ্চিত জানতে পারেন, নিশ্চিত ভাবে জানেন যে উনি গুলশানের বাড়িতে যাওয়ার পর ওনাকে হাউস অ্যারেস্ট করা হবে, ওনার সঙ্গে কাউকে যোগাযোগ করতে দেওয়া হবে না, এবং ওনার বিরুদ্ধে তদন্ত হবে। এটা এই কারণে যে এটা একটা বার্তা সবার জন্য, যারা হাসিনা পন্থী তাদের জন্য বার্তা। সেটা বেসামরিক এবং সামরিক প্রশাসনেও যারা আছেন হাসিনার প্রতি সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল, তাদের জন্য একটা বার্তা যে এরকম কিছু করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনটার কথা ব্যবস্থা? আমি বলেছি যে রাষ্ট্রপতিকে যদি টেলিফোন কথোপকথনের কারণেই আচ্ছা, সরানো হয়ে থাকে, বুঝতে পারছি। তাহলে এর ফলশ্রুতিতে এখন তার বিরুদ্ধে অনেক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বার্তা দেওয়ার জন্য সকল সামরিক বেসামরিক পদে যারা আছেন, যারা শেখ হাসিনার প্রতি সিম্প্যাথেটিক, সহানুভূতিশীল, তাদের জন্য এই বার্তা যে শেখ হাসিনার প্রতি কোনো সহানুভূতি দেখালে বা এই ধরনের কোনো কিছু করলে তার পরিণতিতে এইরকম ব্যবস্থা নেওয়া হবে। তাহলে শুক্রবারের মধ্যে পদত্যাগের বিষয়টা শুধুই আর বিলম্ব না করা বা আর রিস্ক না নেওয়া, এটি নাকি এর মধ্যে না, আর কোনো কারণ আছে? আর কোনো কারণ নাই। কারণ যদি স্পিকার মহোদয় বাংলাদেশে উপস্থিত না থাকতেন, তাহলে কি রাষ্ট্রপতি তো ইচ্ছা করলে বুধবারেও পদত্যাগ করতে পারতেন। বুধবারে পদত্যাগ করলে স্পিকারের যে শারীরিক চেক আপ, যেটার জন্য উনি গিয়েছিলেন ব্যাংককে, সেটা সম্পূর্ণই হয়েছে বৃহস্পতিবার। ওটা সম্পূর্ণ না করে ওনার ফেরা সম্ভব ছিল না।
আর উনি দেশে না থাকলে কিন্তু ডেপুটি স্পিকারের কাছে রিজাইন দিতে পারতেন রাষ্ট্রপতি। তো সেই ক্ষেত্রে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কে হতেন? ডেপুটি স্পিকার। তো একজনকে 2 দিনের জন্য ডেপুটি স্পিকারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বানিয়ে আবার একদিন পরে জি। স্পিকারকে, আর এই রাষ্ট্রপতির কাছে একেবারে নিরাপদ মনে করেনি বিএনপি, এই জন্য রাষ্ট্রপতিকে সরানো হয়েছে। আর আমি এই অনুষ্ঠান শেষ করার আগে আরেকটা কথা বলবো, যে যখন জামাত জেনে গেল সোমবার রাতেই যে এই শাহাবুদ্দিন সাহেবকে সরানো হবে, এটা কিন্তু জামাত অনেক আগে জেনে গেছে। কারণ রাষ্ট্রযন্ত্রে জামাতের লোকেরা সবাই আছে বিভিন্ন প্রমিনেন্ট জায়গায়। তখনই কিন্তু জামাতের যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদেরকে দিয়ে চাউর করে দেওয়া হলো যে রাষ্ট্রপতি এ মাসেই পদত্যাগ করবেন, এবং একজন আমলার নাম নিয়ে আসলো সামনে। ওই আমলাকে, ওই আমলা হলো ইউনূসের লোক। ওটা আরেকটা মেটিকুলার প্লট ছিল। ওই আমলাকে যদি অ্যাক্টিং প্রেসিডেন্ট বানানো হতো বা যেত, তাহলে একটি মেটিকুলাস প্লট ছিল জামাত এবং ইউনূসের। বাট সেটা ব্যর্থ হয়ে গেছে হাফিজুল সাহেব অ্যাক্টিং প্রেসিডেন্ট হওয়াতে। এখন আমরা অপেক্ষায় থাকবো, সেপ্টেম্বরে নির্বাচন হবে, সেখানে একজন নারী আন্তর্জাতিক ভাবে খ্যাতিসম্পন্ন তিনি বিএনপির মনোনয়ন পাচ্ছেন, তিনি প্রেসিডেন্ট হবেন। এটাই একদম নিশ্চিত। মানে আপনি কি আইরিন খানের কথা বলছেন, জাতিসংঘের যিনি বিশেষ দূত হিসেবে মাত্র 2 দিন আগেই নিয়োগ প্রাপ্ত হয়েছেন? না, আমি ওনার নামটা উচ্চারণ করিনি, আমি বলিনি। আমি বলেছি একজন আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন নারী তিনি প্রেসিডেন্ট হবেন। তিনি আজকেই হলেন না কেন সেটা যদি আপনি আমাকে প্রশ্ন করেন, তাহলে এখন হুম। উনি দ্বৈত নাগরিকত্ব আছে। একটা নাগরিকত্ব উনি ছাড়ছেন, এটা একটা প্রক্রিয়া লাগে। সেটা সম্পন্ন হলে উনি বাংলাদেশে আসবেন এবং দেখবেন যে তিনি যিনি হবেন তিনি আন্তর্জাতিক ভাবে খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী। হুম, জাতিসংঘেও হুম, উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আমি নামটা বলতে পারছি না, আপনিও বলার দরকার নেই। বলার কোনো আর কারণ নেই, আপনি তো সব বলেই দিয়েছেন। জাতিসংঘে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবাধিকার কর্মী হিসেবে কাজ করছেন আইরিন খান ছাড়া আমি এই মুহূর্তে আর কেউ নেই। ফখরুল সাহেবের মতনই একটু রহস্য করলাম। ফখরুল সাহেব যেমন সবকিছু দিনেও বলেছেন গুজব, সেরকম আমিও একটু রহস্য করলাম। নাম বলবো না, সবাই নাম জানে, আইরিন খান। এবং আইরিন খান প্রেসিডেন্ট হবেন। এবং আমি মনে করি যে ইউনূসের মতো একটা সুৎখর, তার যে সরকার প্রধান ছিল দেশের ধ্বংস হয়েছে, তার থেকে আইরিন খান প্রেসিডেন্ট হলে দেশের জন্য ভালো। ওনার সম্মান পৃথিবীতে আছে। এবং উনি মানবাধিকার যদি রক্ষা করেন, উনি যদি মানবাধিকার রক্ষা করেন, উনি প্রেসিডেন্ট হলে যে আমি দেখি যে মঞ্জুর আলম পান্না সাহেব, কার্জন সাহেব, লতিফ সিদ্দিকী সাহেবদের বিরুদ্ধে ভুয়া মামলা প্রত্যাহার হয়েছে। উনি প্রেসিডেন্ট হলে যদি দেখি জেলখানায় যে অসংখ্য মানুষ মিথ্যা মামলা আছে তারা মুক্তি পেয়েছে। উনি প্রেসিডেন্ট হলে আমি যদি দেখি ভুয়া হত্যা মামলাগুলো সব বাতিল হয়ে গেছে, তাহলে তো আমি একজন নাগরিক হিসেবে ভীষণ খুশি হব। এবং আইরিন খান ওনার যে জীবনের এত বড় একটা অর্জন, একজন মানবাধিকার কর্মী হিসেবে, আমার মনে হয় না যে উনি ইউনূসের মতো সে কেরিয়ারটাকে ধ্বংস করে দিবেন উল্টো পথে হেঁটে। কাজেই এটা উনি যদি হন আমাদের দেশের জন্য আশীর্বাদ, এবং মানবাধিকারের জন্য আরো বেশি আশীর্বাদ। তবে উনি যেন মানবাধিকার রক্ষা করেন, বাক স্বাধীনতা নিশ্চিত করেন, এবং তিনি যেন একজন প্রকৃত অর্থে একজন স্টেটসম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এটা আমাদের প্রত্যাশা। এটা যদি উনি করেন আমরা সবাই খুশি হব। আপনি কি মোটামুটি নিশ্চিত যে আইরিন খানই প্রেসিডেন্ট হচ্ছেন? মানে আমি তো মঙ্গলবার পোস্ট দিয়েছিলাম যে আজকে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন। তো আমি তো নিশ্চিত হয়ে দিয়েছিলাম, এবং আজকেই তো উনি পদত্যাগ করেছেন। কেউই তো আজকের দিনটা নিশ্চিত ভাবে কেউ বলতে পারেনি। সবাই বলেছে শনিবার, রবিবার ইত্যাদি। আমি তো বলেছি মঙ্গলবার জুমার নামাজের পর উনি পদত্যাগ করেছেন। আজকে আমি বলছি বাংলাদেশের পরবর্তী প্রেসিডেন্ট আরিফ খান। অনেকে তো আবার বলছেন যে ডক্টর ইউনূস এগিয়ে আছেন। তা অনেকেই মানে কারা? অনেকেই মানে ওই ইউনূসের বটবাহিনী, বা ইউনূসের পক্ষে যারা গুজব ছড়ায়, বা ইউনূসের পক্ষের যে কিছু ইনফ্লুয়েন্সার যারা আছে তারা। ইউনূস সে সাথে আইরিন খানের কোনো তুলনাই হয় না। ইউনূস হলো একটা সুৎখর লোক। আর তাছাড়া 18 মাসে ইউনূস একদম বর্জ্য পদার্থে পরিণত হয়েছে। মার্কিনেরা যেমন হামিদ কারজাইকে, আশরাফ ঘানিকে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলেছে, ইউনূসকেও ছুঁড়ে ফেলেছে। ইউনূসের আর কোনো ভবিষ্যৎ নাই। এটা যারা বলে ইউনূসকে এখন মানে কৃত্রিম ভাবে জীবিত রাখার একটা প্রচেষ্টা, সেটা ব্যর্থ হবে। আইরিন খানের সামনে, মানবাধিকার কর্মী আইরিন খানের সামনে ইউনূসের কোনো স্থান নাই। আরেকটা কথা শেষ করি বলে, যে যেই কারণে শাহাবুদ্দিন সাহেবকে সরিয়ে দেওয়া হলো, হুম, সেটাই সেই কারণে ইউনূসকে প্রেসিডেন্ট বানাবে কি বিএনপি সরকার,
বিদায় হওয়ার জন্য। ইউনূস তো ক্ষমতা প্রেসিডেন্ট হতে পারলে সবকিছু করে তছনছ করে বিএনপি সরকারকে এই সংসদ ভেঙে দিয়ে সবকিছু করে একটা বিপ্লবী সরকার প্রতিষ্ঠা করবে। সেই রিস্ক নিবে বিএনপি? কখনোই নিবে না। কারণ ইউনূসের মাথায় তো বিপ্লবী সরকার। ইউনূস তো বাংলাদেশের অধিপতি হতে চায়। এটা তো বিএনপি অ্যালাউ করবে না। কাজে ইউনূস চ্যাপ্টার ইজ ক্লোজ। এখন যারা বলে তারা ইউনূসের টাকা খেয়েছে, ইউনূসের 18 মাসে, এবং ইউনূসের টাকা এখনো চলে, তারা এগুলো বলে। কিন্তু ইউনূসের কোনো প্রসপেক্ট নাই, কারো কোনো প্রসপেক্ট নাই। বিএনপির ভেতরে আইরিন খানের সমান যোগ্যতার আর কেউ নাই। সেটি বিএনপির অভ্যন্তরীণ হয়তো আরো অনেকে আছেন, অনেকে মনে করেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা ডক্টর আব্দুল মঈন খান অথবা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যাই হোক, আমি সে না, প্রসঙ্গে যাব না। ফখরুল ইসলাম আলমগীর বা এই যাদের নাম বললেন, ওনারা রাজনীতিবিদ হিসেবে অনেক বড়, কিন্তু ওনাদের বাংলাদেশের মানচিত্রের বাইরে কেউ তো চিনে না। আইরিন খান তো একটা আন্তর্জাতিক ভাবে পরিচিত নাম। বাংলাদেশের ইমেজ বিল্ডিং করার জন্য তো আইরিন খানকে প্রয়োজন। মানে ইউনুস যে লোকগুলোকে নিয়েছিল, আলী রিয়াজ, এটা সেটা, ফালতু লোক। কিন্তু আইরিন খান তো একজন রিয়েলি একজন ভালো মানুষ, মানে পরিচিত মানুষ। এদের সামনে ফখরুল ইসলাম আলমগীর সাহেব প্রেসিডেন্ট হিসেবে কি করবে? ওনার তো ইন্টারন্যাশনাল কোনো অ্যাপিল নাই। ফখরুল ইসলাম আলমগীর সাহেব তো এখন যদি চান এই মুহূর্তে যে পল কাপুরের সাথে কথা বলবেন, পল কাপুর ওনার ফোন ধরবে না। কিন্তু আইরিন খান যদি এখন চান ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন, ডোনাল্ড ট্রাম্প তার ফোন ধরবে। যাতে বিএনপি তো ওই লেভেলের একজন প্রেসিডেন্ট দরকার। এজন্যই আইরিন খান প্রেসিডেন্ট হবেন। যে বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছিলাম, আপনি বলছিলেন যে এই রাষ্ট্রপতি থাকলে হয়তো কয়েকদিনের মধ্যে তিনি জরুরি অবস্থা ঘোষণা করতে পারতেন অথবা সংসদ ভেঙে দিতে পারতেন শেখ হাসিনার হয়ে। আহ, এটা কি আসলে সহজ ছিল? মানে আপনি বলছেন যে তিনি তিনি ক্ষমতাবান এদিক থেকে, সাংবিধানিক জায়গা থেকে, কিন্তু সেটি হলে কি বিকল্প কোনো ব্যবস্থা হতো না? এবং উনি সংসদ ভেঙে দিলে কি সহজেই শেখ হাসিনা ঢুকে পড়তে পারতেন? সহজেই আওয়ামী লীগের নেতা কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে পড়তে পারতেন সারা দেশে? এমন এমনটা কি হচ্ছিল? মানে সেটি করতে গেলে তো নিশ্চয়ই একটা আন্তর্জাতিক কানেকশন প্রয়োজন ছিল, আন্তর্জাতিক যোগাযোগ এবং দলের মধ্য থেকে নানান ধরনের একটা প্রস্তুতি। সেই পর্যায়ে কি পৌঁছে গিয়েছিল? যেহেতু আপনি ধারণা করছেন যেমনটি হতে পারতো। না, ওই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের কোথায় কি যোগাযোগ আছে আমি তো জানি না। হুম। বাট উনি পারতেন। উনি পারতেন, এবং উনি যদি এটা করতেন ওইটা এককভাবে করতেন না, আরো কেউ সঙ্গে থাকতো। এবং সে আরো কেউরা তো কারফিউ দিয়ে দিত বাংলাদেশে, অনেক কিছু করতো। তখন তো ওই আওয়ামী লীগের অবস্থা যেমন 5 আগস্টে হঠাৎ করে এতিম হয়ে গেছে আওয়ামী লীগ, এরকম বিএনপির অবস্থা হতো। আর বিএনপি তো কোনো সুনাম কুড়াতে পারে নাই। বিএনপি চাঁদাবাজি করতেছে, দখলবাজি করতেছে, বিএনপির কোনো অর্জন নাই 5.5 বছরে, 1 টাকা বিনিয়োগ নাই। এবং বিএনপি তো ইউনূসের একটা ধারাবাহিকতা হিসেবেই কাজ করতেছে। আর বিএনপির ভিতরে তো ইউনূসের লোকেরা আছে। ওইরকম একটা ঘটনা ঘটলে তারাও যে একই সাথে সুর মিলে হুক্কা হুয়া করতো না, তারই গ্যারান্টি কোথায়? বিএনপি তো শত্রু দ্বারা পরিবেষ্টিত, বিএনপির চারপাশের শত্রু, ঘরের ভিতরেও শত্রু। এই অবস্থায় একজন মোহাম্মদ শাহাবুদ্দিন বা এনিওয়ান যে কোনো কিছু করতে পারবে। হুম, আপনার কি মনে হয় যে সাবেক রাষ্ট্রপতি মিস্টার শাহাবুদ্দিন চুপ্পু তিনি ট্রাম্প কার্ড ছিলেন একমাত্র শেখ হাসিনার? না, 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 শাহাবুদ্দিন চুপ্পু শেখ হাসিনার ট্রাম্প কার্ড কখনোই ছিলেন না। শেখ হাসিনা ট্রাম্প কার্ড ভিন্ন জায়গায়। শেখ হাসিনা শাহাবুদ্দিন চুপ্পুকে কেন্দ্র করে বা তার উপর নির্ভর করে বাংলাদেশে আসতে চাইছেন, এটা কখনোই সম্ভব না। শেখ হাসিনার ইন্টারন্যাশনাল কানেকশন আছে। শেখ হাসিনা সেগুলো ঠিকঠাক করেই আসবেন। আর 29 তারিখ তো সার্জিও গুরু আসছেন বাংলাদেশে। উনি আসুন, আসলে দেখুন উনি কি বলে। বলার পর আরো কিছু পরিষ্কার হবে। আপনি তো, আমি, আপনি, আমরা সবাই তো 7 দিন আগেও জানতাম হুম। যে প্রধানমন্ত্রী ভারত যাচ্ছেন না। একটি বিতর্কিত পত্রিকা তো রিপোর্টও করেছিল। তো প্রধানমন্ত্রীকে তো এর আগে নরেন্দ্র মোদী দাওয়াত দিয়েছিলেন, আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন তো সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। কিন্তু এইবার তো বিমস্টেক সম্মেলনের আমন্ত্রণ, এটা কিন্তু নরেন্দ্র মোদীর সম্মেলন আমন্ত্রণ না। এটা ভারতের, হুম। যেহেতু ভারত হোস্ট কান্ট্রি সেই হিসেবে আমন্ত্রণ। এটাকে তো কালকে রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কনফার্ম করেছেন যে ইনভাইটেশন পেয়েছেন। তার মানে উনি যাবেন। কাজেই ক্ষণে ক্ষণে পরিস্থিতি পরিবর্তন হয়ে যাচ্ছে। এবং বিএনপি আজকে যা বলছে কালকে সেটা বলবে না। গতকালকে যা বলেছে আজকে তা বলবে না। বিএনপিও বাস্তবতা বুঝতে পারছে। বিএনপির সামনে অনেক চ্যালেঞ্জ সামনে আসছে, সাহায্য করে আসছেন। চীনের অনেকগুলো ইস্যু তিনি তুলে ধরবেন, দাবি করবেন চীনের সঙ্গে যে চুক্তিগুলো হয়েছে সব বাতিল করতে হবে। পাশাপাশি
সবচেয়ে খারাপ যে চ্যালেঞ্জটা এই কোম্পানির জন্য আসছে, খারাপ মানে আমি খারাপ শব্দটা ভুল বলেছি, কঠিন চ্যালেঞ্জ, যে হুম, সৌদি হুম। আরব কিন্তু এই আগামী সপ্তাহে ইসরায়েলকে স্বীকৃতি দিবে। সৌদি আরব, পাকিস্তানও দিবে। এই দুই দেশ দিয়ে দিলে বাংলাদেশের উপর তো স্বীকৃতির চাপ আসবে এবং নিশ্চিত আসবে। তখন তারেক রহমান সাহেব যদি স্বীকৃতিতে অস্বীকৃতি জানান, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের অ্যাকশন নেবে। আর যদি উনি স্যাংশন দিয়ে দেন, উনি তো 4 দিন আগে 6 দিন আগে পাসপোর্টে আবার সেই একসেপ্ট ইসরায়েল ফিরিয়ে এনেছেন, তাকে খুশি করার জন্য সেটা আমি জানি না। এখন তো উনি ইসরায়েলকে স্বীকৃতি দিলে এই উগ্রবাদীরা রাস্তায় নেমে আসবে প্রসেশন নিয়ে, প্রটেস্ট নিয়ে। তো এটাকে সামাল দিতে গেলে তো অন্য কিছু করতে হবে। কাজে বিএনপির সামনে এখন ভীষণ কঠিন চ্যালেঞ্জ। এখন বিএনপির শেষ পর্যন্ত বিএনপি ঘন্টায় ঘন্টায় দেখবেন সিদ্ধান্ত পরিবর্তন করবে, শেখ হাসিনা প্রসঙ্গ করবে। এবং এখন বিএনপির আসলে আপনাকে বলেছিলাম কিনা আমি জানি না, যে বিএনপি তো এখন কোনো পররাষ্ট্র নীতি নাই, এক দিক বিদিক জ্ঞান শূন্য। আর বিএনপির পররাষ্ট্র নীতির নৌকার হালটা যার হাতে, সে তো ইউনূসের লোক, খলিলুর রহমান। কাজেই চীন সফরে গেলেন, যা কিছুই করেছেন, এখানে স্বাধীনতা দিবস পালন করেছেন আমেরিকার, সব করেছেন, সব পরস্পর বিরোধী। ইরানকে খুশি করার জন্য বা আরেকজনকে খুশি করার জন্য পাসপোর্টে স্টেপ ইসরায়েল এখন অসময়ে আনতেন কি কারণে? আমাদের পাসপোর্টের র্যাঙ্কিং তো এরই মাঝে নর্থ কোরিয়ার, উত্তর কোরিয়ার হুম, হুম। সমান্তরালে চলে গেছে। কাজেই বিএনপি সামনে কঠিন চ্যালেঞ্জ। চীনের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করতে হবে, সমস্ত প্রেম প্রণয় বাতিল করতে হবে, সেই চাপ আসতেছে। পাশাপাশি ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, আরেক চাপ আসতেছে। এই চাপ থেকে বিএনপি যদি রক্ষা পেতে হয়, বিএনপিকে একটি আঞ্চলিক শক্তির সাথে এবার হাত মেলাতে হবে এবং তাদের সাথে তাদের আস্থা অর্জন করতে হবে। এখন বিএনপি আর কোনো নেগোসিয়েশনের পর্যায়ে নেই, যে বিএনপি নেগোসিয়েট করবে সেই পর্যায়ে বিএনপি নেই। এখন বিএনপিকে সার্ভাইভেলের প্রশ্ন, বাঁচাও, সেই জায়গায় যেতে হবে। আর সার্জিওগোর যে ছবিটা আপনি যদি লক্ষ্য করে থাকেন বিমস্টেকে, যে গ্রুপ ফটো, এটাকে ফটো সেশন হয়েছে, কোনো মিটিং টিটিং হয় নাই। যে হুমায়ুন হুম, হুম। কবির, খলিলুর রহমান, মার্কো রুবিও এবং সার্জিও গোরের যে ছবিটা, ফটো সেশন, এই ফটো সেশনে তো খলিলুর রহমান একটা চমৎকার ভাবে ইউনুসের একটা পদ্ধতি অবলম্বন করছেন। ফটো সেশন হলেই মিটিং হয়েছে, ফটো সেশন মানে মিটিং না। দ্বিতীয় হলো যে আপনি সেখানে 4 জনের ছবি দেখুন, কার্যকরের চেহারাটা দেখুন, সে এই 3 জনের দিকে তাকায়ও নি, অন্যদিকে তাকিয়েছে রাগান্বিত বোর্ড নিয়ে। তার মানে কার্যকর একটি কঠিন বার্তা নিয়ে আসছে। আর আমি আপনাকে আরেকটা অফ দ্য রেকর্ড, অফ দ্য রেকর্ড না, আমরা তো এটা অনুষ্ঠান করছি, কাজে অন রেকর্ড একটা ইনফরমেশন দিচ্ছি, যে ঢাকার ওয়েস্টার্ন হোটেলে কিন্তু মার্কিন কূটনীতিকরা, মানে কূটনীতিক পাসপোর্টধারী মার্কিনরা ঘন ঘন আসা যাওয়া করছেন। আজকেও 4 জন এসেছেন ওয়েস্টিন, আমার কাছে সুনির্দিষ্ট তথ্য আছে পাসপোর্ট নাম্বার সহ। হুম, হুম। ওনারা এত ঘন ঘন বাংলাদেশে কেন আসছেন? কূটনীতিক কিন্তু, ওনারা কিন্তু কোনো গবেষক না বা এমনকি সামরিক কর্মকর্তাও না, কূটনীতিক। কূটনীতিক মানে স্টেট ডিপার্টমেন্ট। এরা জি। আসছেন, আজকেও আসছেন, আজকেও আসছেন, আবার পরশু আসবেন। এই যে ঘন ঘন আসছেন, এগুলা কিন্তু হলো যে চীনের সাথে যে প্রেম প্রণয়, এগুলার কারণে এই রিয়াকশন গুলো। এখন জি। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে যাবেন বলেছেন। যদি উনি অগস্ট মাসেই চলে যান, আমি একটু অবাক হব না। কারণ এখন বিএনপি কে একটি মিত্র খুঁজতে হবে আঞ্চলিক। আরেকটা জিনিস, বিএনপির এখন সামনে যে দুটো বড় চ্যালেঞ্জ মোকাবেলা করে, শাহাবুদ্দিন চুপ্পু সাহেব তো এখন সাবেক হয়ে গেছেন, এটার কোনো সমস্যা নাই। সমস্যা যেটা, চীনের সাথে সমস্ত চুক্তি বাতিল করতে হবে, সেই শর্ত আসছে ওয়াশিংটন থেকে। ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, সেই শর্ত আসছে। এর একটাও অবজ্ঞা করার সাহস, শক্তি বলবো না, সাহস বিএনপি সরকারের নাই। মানে বিএনপি কে ডু আর ডাইতে যেতে হবে বিএনপি কে। আপনি তো, বিএনপি তো বলেছেন প্রকাশ্যে ঘোষণা দিয়ে যে আপনারা আমেরিকার তো স্বাধীনতা দিবস পালন করেছেন, করেছেন না? বাংলাদেশের সংসদে যে আমেরিকান ককাজ করেছেন, করেছেন তো আমেরিকার স্বার্থ দেখার জন্য। তা আপনারা স্বঘোষিত আমেরিকার দাস। এখন আমেরিকা হুকুম করবে যে ইসরায়েলকে স্বীকৃতি দাও, আমেরিকা হুকুম করবে চীনের সাথে সমস্ত চুক্তি বাতিল করে এবং করতে হবে।
আমি সবশেষ পর্যায়ে জানতে চাই ছোট করে যে আপনার কি মনে হয় শেখ হাসিনা যে ফিরে আসার ঘোষণা দিয়েছেন যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি যদি সত্যি সত্যি এই ইচ্ছা পোষণ করে থাকেন, সেক্ষেত্রে তার এই মুহূর্তে ফিরে আসাটা আরেকটু জটিল হলো, মানে শাহাবুদ্দিন চুপ্পু সাহেব পদত্যাগের মধ্যেই আলোচনা করতে হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে, কে আসবে না আসবে। রাষ্ট্রপতি তো পদত্যাগ করতেই চেয়েছিলেন, তিনি অলরেডি ডিক্লেয়ার দিয়ে রেখেছেন যে সরকার যখন বলবে তখন তিনি পদত্যাগ করবেন। কিন্তু তার আগে তার এই যে ফোন আলাপ প্রধানমন্ত্রীর সঙ্গে দু একটি পত্রিকায় জানানো হচ্ছে, আবার সরকার বলছে যে আমরা কিছু জানি না, সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় যে আহ আবার একটা নতুন রাজনৈতিক অস্থিরতা বা অস্বাভাবিক ওয়েতে সবকিছু আবার চলছে? তখন রাষ্ট্রপতির রেজিগনেশনটা তো আমরা ধরেই নিয়েছিলাম যে এই সরকারের সময় নতুন মুখ আসবে, কিন্তু এরকম একটা জটিলতা ধারণ করছে কেন? কেন জটিলতা ধারণ করছে এটা আমি বলতে পারবো না, তবে আমাদের রাজনৈতিক পরিস্থিতি সহজতর হয় নাই। এটা যে হয় নাই সেটা আমরা নানান ভাবে বুঝতে পারছি। রাজনীতি এখন আর কেবলমাত্র একটি ভৌগোলিক সীমায় সীমাবদ্ধ থাকে না। আমরা লক্ষ্য করলে দেখব যে আমাদের রাজনীতি এখন বিভিন্ন বৈদেশিক শক্তির সাথেও সম্পর্ক রাখে এবং বৈদেশিক শক্তিগুলি এক ধরনের প্রভাব বিস্তার করে। এই বিষয়গুলো আমরা দেখার পরও দেখলাম যে অন্তর্বর্তী সরকার অরাজনৈতিক হয় নাই, বরং যাওয়ার আগে আগে বৃহৎ রাজনৈতিক প্রভাব যুক্ত চুক্তি স্বাক্ষর করেছে। তাদের উপরে যে বিভিন্ন ধরনের প্রভাব ছিল সেটাকে পরিষ্কার করে দিয়েছে। এবং এই বিষয়গুলির কারণে আমাদের রাজনীতি কিন্তু আসলে খুব একটা সরল সহজ হয়ে যায় না। আহ মহামান্য রাষ্ট্রপতি পদত্যাগ করতেই পারেন, কেননা উনি তো রাজনৈতিক ভাবে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি। আওয়ামী লীগ হুম। তাকে নিয়োগ করেছিল এবং সেই সময় তিনি আহ এক অনেক ধরনের কথা বলেছেন যে কথাগুলি শুনলে মনে হবে যে তিনি আওয়ামী লীগ পন্থী। কিন্তু পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় সংবিধান সুরক্ষার যে শপথ তিনি নিয়েছিলেন, সেই শপথ রক্ষার জন্যই হোক অথবা বৃহৎ রাজনৈতিক কারণেই হোক, দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনার জন্যই হোক, উনি যথেষ্ট সহযোগিতামূলক কাজ করেছেন। এবং তার সহযোগিতা শুধু আমি বলবো না, কিছু কিছু ক্ষেত্রে তার দৃঢ়তার কারণে আহ, নির্বাচনটি হতে পেরেছে এবং নির্বাচন পরবর্তী সময়েও তিনি তার সাংবিধানিক যে দায়িত্ব সেটাই পালন করেছেন। যেমন বিএনপি সরকার সংবিধানের নিয়ম অনুযায়ী আহ, তার জন্য যে ভাষণ অনুমোদন করেছে তিনি সেই ভাষণটাই দিয়েছেন, এখানে তার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয় আসে নাই। তারপরে তার যে অন্যান্য কর্মকাণ্ড সেই সব জায়গাতে তিনি যথেষ্ট পরিমাণে আমার ধারণা যে গণতান্ত্রিক আচরণ করেছেন, সংবিধানের প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করেছেন। আর বিএনপিকেও আমি বলবো যে তারা দেশের স্বার্থেই হোক বা তাদের দলের স্বার্থেই হোক আহ প্রেসিডেন্টকে যথেষ্ট সম্মান দিয়েছে। প্রেসিডেন্টকে তারা ঠিক অসম্মান করে নাই, যেটা ইউনূস সাহেব করেছেন বিভিন্ন সময়। ইউনূস সাহেব তো আমি বলবো যে তিনি যে অন্যায় কিংবা অসম্মানজনক আচরণ করেছেন এটা তো মহামান্য রাষ্ট্রপতি তার সাক্ষাৎকারেই বলেছেন। তাই তিনি যদি এখন পদত্যাগ করেন এটাকে স্বাভাবিক প্রক্রিয়া, ফলে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন, এটা কোনো অস্বাভাবিক ঘটনা না। তবে এটাকে ঘিরে যে আলোচনাটা হচ্ছে সে আলোচনাটা অস্বাভাবিক। মানুষের মধ্যে নানান ধরনের কথাবার্তা বলছেন, এমনকি পত্রিকাতে এক ধরনের সংবাদ দেওয়া হচ্ছে যে তিনি ফোনে কার সঙ্গে কথা বলেছেন, এটা করেছেন সেটা করেছেন। এই জিনিসগুলি আসলে আমাদেরকে এক ধরনের বিস্মিত করে যে রাষ্ট্রপতি কার সাথে ফোনে কথা বলছেন সেটা যদি গোয়েন্দা সংস্থা বা কেউ যদি জানতেও পারে, এটা এইভাবে প্রকাশ্যে না এনে বরং এইগুলিকে আমি মনে করি যে রাজনৈতিক দল বিএনপি যেহেতু ক্ষমতায় আছে, এমন ভাবে বিষয়টা করা উচিত যাতে মনে না হয় যে সরকার কোনো জায়গাতে বিব্রত, দুর্বল অথবা কোনো কারণে তারা তাকে বিশ্বাস করতে পারছেন না। এই জিনিসগুলি মানুষের মধ্যে আস্থা কমিয়ে দেয় সিস্টেমের প্রতি, এবং এটা ক্ষতিকর হয়। এক ধরনের উৎকণ্ঠার মধ্যে মানুষ যখন থাকে তখন না করে বিনিয়োগ, না করে ব্যবসা বাণিজ্য, না করে চাকরি, ভয়ের মধ্যে থাকলে, আতঙ্কের মধ্যে থাকলে, দেশে কি হচ্ছে কি হচ্ছে এরকম অবস্থায় থাকলে বাংলাদেশে তো বিনিয়োগ হবে না, বাংলাদেশে ব্যবসা বাণিজ্য ঠিক মতো দাঁড়াবে না। আপনি যে বলছেন যে পত্রিকায় যে খবরগুলো আসছে পত্রিকার পক্ষ থেকে, সেই সংশ্লিষ্ট পত্রিকাগুলো আমি নামই বলি, ডেইলি স্টার বা প্রথম আলো। তো ডেইলি স্টার পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ফোন দেওয়া হয়েছিল, তিনি 2 মিনিট কথা বলেছেন। 2 মিনিটের মধ্যে তিনি যেটা বলেছেন যে যা কিছু হচ্ছে আমার জন্য অপমানজনক, বিব্রতকর। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারোর সাথে কোনো কথা হয়নি। এবং বিএনপির একজন নেতা নাম প্রকাশ্যে অনিচ্ছুক এমন একজন নেতা জানিয়েছেন যে শুধু কোন আলাপই বড় কারণ নয়,
এর চেয়ে আরো জটিল পরিস্থিতি ঘটতে যাচ্ছে, যার কারণে এই পদত্যাগ বা রাষ্ট্রপতি তাড়াহুড়া করে পদত্যাগ করতে যাচ্ছেন। জটিল পরিস্থিতি কি হতে পারে? এবং শেখ হাসিনা যে ফিরে আসার ঘোষণা দিয়েছেন সেটা নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে। এটিকে কেন্দ্র করে কিছু হওয়ার সম্ভাবনা আছে? এটি জটিলতার দিকে যাচ্ছে? হ্যাঁ, আমার মনে হয় না যে একটা সংবাদ কেউ ফিরে আসবে বা এইসব কারণে আহ প্রেসিডেন্টকে অপসারণের কোনো যৌক্তিক আহ, যৌক্তিক কোনো বিষয় হতে পারে এটা আর কি। কেউ ফিরে আসবে বলেছেন, উনি কি ফিরে এসেছেন? তার ফিরে আসতে গেলে তো কোনো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হবে। হয় তাকে বর্ডার ক্রস করতে হবে, এবং তিনি নিশ্চয়ই সেটা বেআইনি ভাবে করবেন না, তাই না? উনি তো ঢুকে পড়বেন না পুশব্যাকের মতো। ফলে এইটা আমি মনে করি না যে এইটা প্রেসিডেন্টকে সরানোর জন্য যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ। আরেকটা হচ্ছে যে প্রেসিডেন্ট করবেন কি, মানে উনি যদি চলেও আসেন, প্রেসিডেন্টের এখানে কি করার আছে? প্রেসিডেন্ট যদি কোনো নির্দেশ আদেশ দেন, সেটা আহ কার মাধ্যমে দিবেন? এই সরকারের মাধ্যমেই তো প্রযুক্ত করতে হবে, হুম, তাই না? এবং প্রেসিডেন্ট কি করতে পারেন? প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন মনে করেন, সেটা করতে গেলে সংসদের পরামর্শ ছাড়া তিনি পারেন না। তিনি হুম, সেটা করতে গেলে সেটা সংবিধান লঙ্ঘিত হবে। তো এইখানে পরামর্শ প্রয়োজন হয়, প্রধানমন্ত্রীর পরামর্শ দরকার হয়। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া প্রেসিডেন্ট আসলে কিছু করতে পারেন না বাংলাদেশে। এইটাই তো সংস্কারের বিষয়টা ছিল, তাই না? সংস্কারে তো অনেকের এটাই মনে কি ছিল। এই ধরনের অনেকের মনে কি এই ধরনের আতঙ্ক আছে যে আগের সংসদ বহাল রাখা হতে পারে, একটা নির্বাচনের মাধ্যমে না না, যে উনি এটা কি সরকার করে করবেন? না না, উনার এটা করার কোনো উপায় নাই ওনার। কেন নাই আমি বলি, উনি একটা অধ্যাদেশ দিয়ে গণভোট এবং সংসদ নির্বাচন করিয়েছেন না, নিজে যে আদেশে সই করেছেন, নিজে যে আদেশ দিয়েছেন, উনি আবার সেটা কেমনে বাতিল করে? আগে সংসদ কেমনে আনে উনি? ওনার পক্ষে সম্ভব না। এটা করতে গেলে উনি একটা স্ববিরোধী কাণ্ড করে বসবেন। এটা তো এখন আর সম্ভব না, ওনার আদেশেই তো গণভোট হয়েছে। এই যে সারাক্ষণ এনসিপি আর জামাত কি বলে যে প্রেসিডেন্ট সাহেবের আদেশে হয়েছে, গণভোট বৈধ। তো গণভোট বৈধ এটা বিরোধী দল বলে, সরকারি দলও বলে। তো কেউ কি এটার বৈধতা নিয়ে চ্যালেঞ্জ করেছে? করে নাই তো। আরেকটা বিষয় এই রাষ্ট্রপতির পদত্যাগ করা না করার সঙ্গে জড়িয়ে আছে, সেটা হচ্ছে নতুন রাষ্ট্রপতি কে হচ্ছেন। এটা নিয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে মানুষের। নতুন এখন রাষ্ট্রপতিকে মানুষের যাদের বড় নাম কথা না। আসছে, জি। হ্যাঁ হ্যাঁ, আহ, অনেকের আগ্রহ আছে, হ্যাঁ। তো একজন সাবেক সচিব, যিনি এর মধ্যে অনেক সাবেক না, বর্তমান মন্ত্রিপরিষদ সচিব, যিনি অনেক বিষয়ে আলোচিত, সমালোচিত, বিতর্কিত, আহ তার নাম আসছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নাম আসছে। এবং বিএনপির মধ্যে দলীয় শীর্ষ নেতা যারা রয়েছেন তাদের নাম তো আসছেই, সেটি নিয়ে আমাদের কারো কোনো আপত্তি নেই। কিন্তু এই যে আনইউজুয়াল কিছু বিষয় আলোচনা হচ্ছে, আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাবেক প্রধান উপদেষ্টা, আমি শুনলাম তিনিও নাকি দৌড়ে এগিয়ে আছেন। এখন এই মন্ত্রিপরিষদ সচিব বা ডক্টর ইউনূসের মতন ব্যক্তিরা, আপনার কি মনে হয় কতটুকু তাদের রাষ্ট্রপতি হয়ে আমাদের সামনে উপস্থিত হওয়ার সম্ভাবনা আছে? প্রথম বিষয় হচ্ছে আহ, কোনো ব্যুরোক্র্যাটিক মানুষকে প্রেসিডেন্ট বানানো সঠিক নয়। কেননা ব্যুরোক্রেসির লোকেরা কিছুদিন আগেও আদেশ নির্দেশ পালন করেছেন সবার, তাদের জীবন কেটেছে আদেশ নির্দেশ পালন করে। এরকম ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে ভালো হয় না, এটা কিন্তু হুম, আহ, আমি মনে করি। কেন? কারণ তাদের জীবনে প্র্যাকটিসটা নাই যে তারা নিরপেক্ষভাবে চিন্তা করে তারা স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিয়েছেন। বস বলেছে পালন করেছেন, করতে করতে নিজে বস হয়েছেন, বস হয়ে নিজের সিদ্ধান্ত অন্যের উপর চাপিয়ে দিয়েছেন। এবং 27 বছরের চাকরি জীবনে প্রভিডেন্ট ফান্ড হিসাব করেছেন, গ্র্যাচুইটি হিসাব করেছেন, বিদেশ ভ্রমণ হিসাব করেছেন। হিসাব করে করে সুবিধা গুনে গুনে জীবন কেটেছে। যারা সারা জীবন চাকরির সুবিধা নিতে গুনে গুনে জীবন কাটান, তারা, আমার ধারণা যে এই ধরনের অলাভজনক পদ, যেটা রাষ্ট্রের প্রধানতম পদ, সেই পদের জন্য আসলে মানসিকভাবে উপযুক্ত থাকেন। হ্যাঁ, আপনি চিন্তা করেন, আমার গাড়ি চাই, আমার টেলিফোন চাই, আমার কোন পদে গেলে, ডেপুটি সেক্রেটারি পদে গেলে গাড়ি লোন পাবো হুম। কি পাবো না, এগুলো নিয়ে জীবন কাটিয়েছেন তারা। লিফট দেখতে, খিচুড়ি রান্না করতে শিখতে, তারপরে বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত কাজ করতে, পুকুর কাটা শিখতে বিদেশ ভ্রমণ করেছেন। হ্যাঁ, এরকম ব্যক্তিকে আপনি, আমি মনে করি না যে এরকম ব্যক্তিরা খুব ভালো হয়। এরপর ডক্টর হচ্ছে ইউনূস। প্রফেসর ইউনূস। প্রফেসর হুম, ইউনূস সাহেবের নাম যদি শোনা যায়, ব্যর্থ অন্তর্বর্তী সরকারের ব্যর্থ প্রধান উপদেষ্টা, তিনি যদি ওখানে যান, তাহলে এটা পরিষ্কার প্রমাণিত হবে যে এগুলা কোনো নির্দেশ, আদেশ, উপদেশ, পরামর্শ হচ্ছে। কারণ সাধারণ মানুষ তাকে কোনোদিন প্রেসিডেন্টের পদে চিন্তাই করে না। একটা গণভোট করেন, আমি মনে করি যে এরকম যদি হয় তাহলে আবার একটা গণভোট করেন। ইউনূস সাহেব তো গণভোট পছন্দ করেন, তো একটা ভোটে দিয়ে দেন, দেখেন যে মানুষ ইউনূস সাহেবকে কয়টা ভোট দেয়। এটা ইউনূস সাহেব যদি বেশি ভোট পায়, তাকে প্রেসিডেন্ট করে দেন। একসময় তো প্রেসিডেন্ট ভোটেই নির্বাচিত হতো,
এই সংসদের 300 জনের ভোটে তো প্রেসিডেন্ট নির্বাচিত হতো না। প্রত্যক্ষ ভোটে বাংলাদেশে প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাস আছে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট। দেন না, কোন একটা ইউনিয়নে থানায় তাকে ভোটে দেন, উনি জিতেন কি জিতেন না। এমনকি চট্টগ্রামে ভোটে দেন, উনি চট্টগ্রামে যদি ভোটে জিতে আসতে পারেন, এবারে নিরপেক্ষ ভোট করেন। তো মানুষের মতামত ডক্টর ইউনূসের পক্ষে নাই। উনি সম্মানজনক ব্যক্তি, নোবেল পেয়েছেন, ওনার জ্ঞানের প্রশংসা, জ্ঞানী হিসেবে ওনার মর্যাদা সেটা সারা পৃথিবী দিতে পারে, কিন্তু প্রেসিডেন্সি একটা অন্য জিনিস, প্রধান উপদেষ্টা এটা অন্য জিনিস। এটা এটা জ্ঞান বুদ্ধির সাথে যতখানি সম্পৃক্ত, তার চেয়ে বেশি সম্পৃক্ত হচ্ছে রাজনৈতিক প্রজ্ঞা, জনগণের প্রতি ভালোবাসা, ব্যক্তি স্বার্থকে পরিহার করতে পারার দক্ষতা, এই বিষয়গুলি। যিনি কিচেন ক্যাবিনেট বানিয়েছেন, যিনি তার নিজের ক্যাবিনেটের মধ্যে গণতন্ত্র রাখতে পারেন নাই, যিনি বিনা কারণে ভুয়া মামলা দিয়ে সাংবাদিক সহ তার বিরোধী মতকে দমন করার চেষ্টা করেছেন, এরকম ব্যক্তির আদর্শের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের যে আচরণ সেটা যায়? মাননীয় প্রধানমন্ত্রী কি করছেন? জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। তিনি তার গাড়ি বহর থেকে শুরু করে তার সঙ্গে যে সফর সঙ্গীর বহর, এগুলো ছোট করে ফেলেছেন। তিনি অল্প খান, তিনি সাধারণ কাপড় পরেন, তাই না? এবং তিনি খুবই সাধারণ জীবনযাপন করার চেষ্টা করেন। বিরোধী মতকে তিনি দমন করতে চান না, অন্তত নিজে মুখে এটা বলেছেন। তিনি প্রতিশোধকামী না, তিনি সেটা বলেছেন। আমরা কি ডক্টর ইউনূসের মধ্যে এই আদর্শের কোনো কিছুর প্রতিফলন দেখি? তো সম্পূর্ণভাবে একটা ব্যক্তিত্বের সংঘাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই না, আবারও নতুন ক্যাবিনেট তৈরি করে ফেলার সম্ভাবনা রয়েছে। তখন দেখা যাবে যে একটা বঙ্গভবনকে ঘিরে একটা নতুন ক্ষমতার বলয় তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আমি মনে করি না রাজনৈতিকভাবে বিএনপির জন্য এটা ভালো সিদ্ধান্ত হবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করে, এবং তারা যদি সেটা করে ফেলেন কোনো কারণে, আমার মনে হয় বিএনপিকে এটার জন্য যথেষ্ট ভবিষ্যতে সমস্যার মুখোমুখি হতে হবে। আর সচিব আমি পর্যায়ের কথা আমি বললামই, বিএনপির উচিত ওই যে ডক্টর ইউনূস যে পদ্ধতি বলেছিলেন না, সার্চ কমিটি করা, সংস্কার হলে যা করতে উনি বলেছিলেন, ওই পদ্ধতিতেই যাক না। ইউনূস সাহেব কিন্তু ওই থিসিস লেখার সময় ঠিক মতো লেখেন, এই জন্যই তিনি ডক্টরেট করতে পেরেছেন, কিন্তু নিজের থিসিস নিজে বিশ্বাস করেন না, তাই না? পাশ করার জন্য থিসিস লেখেন। পৃথিবীতে বহু ফার্স্ট বয় আছে, সব অঙ্ক পারে, কিন্তু যখন নিজের জন্য অঙ্ক করে তখন অঙ্কে ভুল করে, নিজের দিকে সবকিছু নিয়ে নেয়, বানরের পিঠা ভাগ করে। আছে না, বানর কি অঙ্কে খারাপ? বানর কিন্তু অঙ্কে খারাপ না, বানর অঙ্কে ভালো। কিন্তু বানর কি করে, পিঠা ভাগ করার সময় নিজের দিকে পিঠা নিতে থাকে, বুদ্ধি খাটায়। হ্যাঁ, বানর ভালো ছাত্র, কিন্তু ফার্স্ট বয়, সব অঙ্ক পারে, অঙ্ক ভালো পারে দেখে অঙ্কটা করতে পারে। এই জন্য আহ, আমরা কিন্তু মনে করি যে আমরা অনেকেই মনে করি না, শুধু এটা এটা উচিত হবে না যে এই যে সচিব, আমলা, ব্যুরোক্রেসি কিংবা দলীয় ভাবে অত্যন্ত মানে দলকানা এরকম লোককে সেখানে দিলে আমি মনে করি যে সত্যিকার অর্থে যে পরিবর্তনের সূচনা বাংলাদেশ দেখতে চেয়েছিল সেটা হবে না, যেটা এখনো হয় নাই ওইভাবে। আরেকটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশোধকামী নন, তিনি যে মানুষের কাছে যেতে চান, তিনি যে সিম্পল লিভিং পছন্দ করেন, তিনি যে পারিবারিক ব্যক্তি, তার যে সাংস্কৃতিক এক ধরনের ইচ্ছা আছে, সিনেমা দেখেন, গান শোনেন, এই ব্যাপারগুলি যে আমাদেরকে এক ধরনের উৎসাহিত করেছিল, একেবারে উৎসাহে সেই মানে কি বলবো, সেই উৎসাহের আগুনে ছাই চাপা পড়বে, ছাই দেওয়া হবে। আমি শেষ একটি বিষয়ে জানতে চাই, সেটি হচ্ছে যে ওভারঅল জানতে চাইছি, আপনি প্রথমে বলছিলেন যে রাষ্ট্রপতির যে ঘিরে যা কিছু হচ্ছে এগুলো একটু অস্বাভাবিক মনে হচ্ছে। আহ আবার ইউনূস সাহেবকে কেন্দ্র করে বলছেন যদি সত্যি ইউনূস সাহেব রাষ্ট্রপতি পদে আসেন তাহলে ধরে নিতে হবে যে বিশেষ কোনো নির্দেশ, উপদেশ বা বাধ্যবাধকতা রয়েছে। আহ আমি যদি ওভারঅল জানতে চাই যে এবং বিদেশি শক্তির কথা বলছেন যে বাংলাদেশের রাজনীতি বিদেশি শক্তির সাথে নানান ভাবে সম্পৃক্ত থাকে, সব মিলিয়ে সেই বিদেশি শক্তি কি খুব বেশি প্রভাব রাখছে? আমি যদি সরাসরি জিজ্ঞেস করি যে ভারতীয় আধিপত্যবাদ আমরা কেউ চাই না, কোনো আধিপত্যবাদ আমরা চাই না, কিন্তু ভারতীয় আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসে আমরা মার্কিন আধিপত্যবাদের দিকে ঝুঁকে পড়ছি কিনা। তো আধিপত্যবাদ আমাদের মাথায় চাপতে পারছে বা পারবে, এইটা কিন্তু নির্ভর করে হচ্ছে আমাদের দুর্বলতা বা আমাদের মেধাহীনতা এর উপরে আর কি। এখন আমি যে প্রশ্নটার মধ্যে ছিলাম যে ইউনূস সাহেব চলে আসলে, ইউনূস সাহেব চলে আসলে কি হবে জানেন? উনি আবার সে আগের মতো আলী রিয়াজ, তারপরে ওই আবার যে ওনার লামিয়া মুর্শেদ, এদেরকে ঘিরে গণভবন ঘিরে, এগুলো বঙ্গভবন ঘিরে একটা চক্র তৈরি হবে, এবং একই ভাবে সেই চক্র নানান ভাবে ক্ষমতার সংঘাত তৈরি করবে এবং নানান ধরনের সমস্যা তৈরি করবে, এবং এটা হবে এক্সটেনশন অফ অন্তর্বর্তী সরকারের একটা জায়গা, যেখানে অন্তর্বর্তী সরকারের ধরেন যদি দুইটা মানে অন্তর্বর্তী সরকার কি হবে, এখন সরকারকে দুই মাথাওয়ালা
একটা জায়গায় পরিণত করবে। বঙ্গভবনকে ঘিরে একদল লোক তাদের ক্ষমতা প্র্যাকটিস করতে শুরু করবে এবং এটা খুবই অসুবিধাজনক হবে বিএনপির জন্য। বিএনপির কোনোভাবেই আমি মনে করি না যে এমন কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি নির্বাচিত করা উচিত যে ব্যক্তি তাদেরকে তাদের যে ক্ষমতার জায়গা রয়েছে সেই জায়গাকে নানানভাবে প্রশ্নবিদ্ধ করবেন। আর আরেকটা বিষয় আমি একটু বলি। আহ, জি। আমি বহুবার বিদেশ ভ্রমণ করেছি জীবনে, কিন্তু কখনোই আমি এত হিউমিলিয়েটেড হই নাই এই অন্তর্বর্তী সরকার আসার পরে বিদেশ ভ্রমণ করার সময়। সকল জায়গাতে, সকল দেশে আমাদেরকে ইমিগ্রেশনে বিব্রতকর প্রশ্ন ফেস করতে হয়। বহু ইমিগ্রেশনে আমাদেরকে বসিয়ে রাখে, বহু জায়গাতে বসিয়ে রেখে আমাদেরকে অন্য একটা ঘরে নিয়ে যাওয়া হয়, যে ঘরের মধ্যে আবার প্রশ্ন করে তারপরে এন্ট্রি এনশিওর করা হয়। আমেরিকাতে যারা বাংলাদেশে যাচ্ছেন এখন বন্ড দিচ্ছেন $10,000, $15,000, এবং এই এত টাকা জমা দিয়ে কেন যেতে হবে? মাত্র 1 মাসের ভিসা ইস্যু করা হচ্ছে। এবং সেইখানে পৌঁছানোর পরে বহুবার আমেরিকা গিয়েছেন এমন ব্যক্তিকে আরেকটা ঘরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে বসিয়ে রেখে প্রশ্ন করে তারপরে তাদেরকে ভিসা ইস্যু করা হয়। এবং আমি নিজের কানে, আমি আমেরিকা ভ্রমণ করেছি, আমি নিজের কানে শুনেছি ওই ভিসা অফিসার বলছেন নাইজেরিয়া, বাংলাদেশ, আরো কয়েকটা দেশ, বলবো আমি সিরিয়া, এরকম কয়েকটা দেশের কথা বলে বলছেন এইসব লোককে এখানে আসার পরে সে যেই হোক না কেন তাকে এখানে আনতে হবে এবং প্রশ্ন করতে হবে। মানে আমাদেরকে ব্যর্থ রাষ্ট্রের তালিকায় ফেলে দিয়েছে। আমি নিজের কানে ওখানে বসে থেকে শুনেছি, তো আমাকেও নিয়ে গেছে একটা ঘরে নিয়ে বসিয়ে রেখে, এবং আমি যখন অনেক প্রশ্ন করতে শুরু করেছি সে কোনো উত্তর দেয় না, আমাকে কোনো উত্তর দিচ্ছে না, তাই না? এবং আপনি নিশ্চয়ই জানেন যে আমেরিকার নিয়ম রয়েছে বিশেষ শিশু যদি আপনার সঙ্গে থাকে, আমেরিকাতে কিন্তু এটা তাদের সাংবিধানিক রুল, তাদেরকে আলাদাভাবে ট্রিট করতে হবে। আমার ভ্রমণে আমার সঙ্গে আমার বিশেষ শিশু ছিল, আছে। তো সেইরকম একটা অবস্থায় আমাদেরকে বসিয়ে রাখা হচ্ছে এবং সেই আইনগুলি তারা মানছে না। আমাদেরকে কিন্তু ফার্স্ট লেন দেওয়ার কথা, আমাদেরকে কিন্তু আগে নিয়ে যাওয়ার কথা, অন্যান্য দেশে দিচ্ছে। এবং ওইখানে দাঁড়িয়ে থাকা অবস্থা বিশাল লাইন, সেই লাইনে দাঁড়িয়ে থেকে যখন আপনি ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছাচ্ছেন সেখানে আপনাকে ছেড়ে না দিয়ে সে আপনাকে নিয়ে আবার কোনো একটা জায়গাতে 20-25 মিনিট বসিয়ে রাখছে। অনেকটা এইগুলি এরকম যে যে করা হচ্ছে, কনসেন্ট্রেশন ক্যাম্পে শোনেন, নিয়েছে। এইগুলি যে করা হচ্ছে ভাই, পান্না, এগুলো যে করা হচ্ছে এইগুলা নিয়ে আমাদের যে বিশাল দিগগজ পণ্ডিতেরা এখন আমেরিকার দূতাবাসে চাকরি বাকরি পেয়েছেন না অন্তর্বর্তী সরকারের সময়, এরা কোনো কথা বলেন না। এরা এগুলি নিয়ে কোনো বক্তব্য কোথাও ছাপানোর ব্যবস্থা করেন না। এরা এগুলো নিয়ে কোনো নেগোশিয়েট করেন না। উল্টা ওনারা সারাক্ষণ ব্যস্ত আছেন পান্না কি বলেছে, পান্নার ঘটনাবলী, পান্না ভুল কি বলছে কোথায়? এটা দেখার জন্য কাউকে চাকরি দেয় না এখানে কিন্তু। বরং বিদেশি মিডিয়াতে যে দেশে কি আছে, যে যে দেশে আছেন সেই দেশে বিদেশি মিডিয়াতে বিদেশে আমাদের নাগরিকরা কি ধরনের ব্যবহার পাচ্ছেন এবং সেটা নিয়ে কি ছাপা হবে হবে না, আমাদের ইমেজ উন্নত করার চাকরি দেওয়া হয়েছে তাদেরকে। তো তারা তো সেটা করছেন না জায়গা মতো বসে, তারা ব্যস্ত আছেন তাদের মহাগুরু ইউনুসের যে ফেস সেইটাকে বড় করে দেখানোর জন্য, ইউনুসের মর্যাদা রক্ষার জন্য যেন তারা ব্যস্ত। ইউনুসকে কেউ কিছু বললে তাদের তেলে বেগুনে তারা জ্বলে ওঠে, তাই না? তো এগুলো কিন্তু আমাদের জন্য খুব বিব্রতকর। সাংবাদিকরা কথা বলবে, এমনকি ভুল সমালোচনা করতে পারে, সেটা করতে পারে। যেমন ধরেন আপনি 2টা পত্রিকার কথা বললেন, আমরা কি ভুলে গিয়েছি যে এই পত্রিকার সম্পাদক নিজে বলেছিলেন যে উনি বিশেষ সংস্থার পাঠানো রিপোর্ট না দেখে ছাপতেন? আপনি এইটা, এই সমালোচনা করতেই হবে যে ওনার মতো ব্যক্তি না দেখে ছাপবেন কেন? কারণ ওনারাই তো সবাইকে বলেছেন যে কোনো কিছু না দেখে ছাপিও না, জার্নালিজম উইদাউট ফিয়ার এন্ড কি জানো। তো জার্নালিজম উইদাউট ফিয়ার কি এই জিনিস যে আপনি না দেখে একটা জিনিস ছেপে দিবেন, যাচাই না করে সেটা ছেপে দিবেন? ফেসবুকের মধ্যে কে একটা পোস্ট করেছে ভুল, এইটার জন্য কারো কারো মাথা নষ্ট হয়ে যায়, কেউ কেউ যেন পাগল হয়ে যায় যে উনি একটা পোস্ট করেছেন। ধরেন আমি ফেসবুকে আছি আজকে 2006 সাল থেকে, যখন এইসব ব্যক্তি ফেসবুকে কি করে চাপ দেয়, কিবোর্ডকে আমি টিপে শিখে নাই, ঠিক আছে, 2006 অনেকে আবার সালের সেই শেষে। সব জায়গা থেকে হ্যাঁ, fact check ও করছে। এখন আমি বলি, বিশিষ্ট ফ্যাক্ট চেকার নাম দিয়ে যে তারা নেমে পড়েছেন। হ্যাঁ, হুম, একটা এই 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 এত বছরে একটা সংবাদ যেটা আমি বিদ্রুপাত্মক ভাবে, মানে সংবাদ হিসেবে দেই নাই কিন্তু আমি হুম, বিদ্রুপ করেছিলাম। হ্যাঁ, সেই সেটাকে বিদ্রুপকে, বলছে ভুল তথ্য। হ্যাঁ, ভুল তথ্য, ফেসবুকের ভুল তথ্য নিয়ে যাদের এত অস্থিরতা, ডক্টর ইউনূসের ভুল তথ্য নিয়ে তাদের অসুবিধা নাই? ডক্টর ইউনূস বলেন নাই যে বাংলাদেশের দরখাস্ত এসেছে এবং সেই দরখাস্ত দিয়ে হাজার হাজার লাখ লাখ তরুণ চলে যাবে,